আজ আমরা ব্রিটিশ বাংলাদেশি হুজ হু প্রকাশনাটা নিয়ে একটু গভীরভাবে দেখব। এখানে এমন সব অসাধারণ সাফল্য আর অবদানের গল্প আছে যা শুনলে সত্যিই অবাক হতে হয়। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায় চলুন এক ঝলকে দেখে নিই। আমরা কথা বলবো সাফল্যের গল্প নিয়ে, বাণিজ্যে তাদের অবদান নিয়ে আর আরও অনেক কিছু নিয়ে। শুরুতেই বলি, এই যে হুজ হু প্রকাশনা, এটা আসলে কি? এটা ঠিক কিসের প্রতীক? এই যে কথাটা দেখছেন, এটা প্রকাশনার মুখবন্ধ থেকেই নেওয়া। আর এই একটা বাক্যই কিন্তু পুরো ব্যাপারটার মূল সুরটা ঠিক করে দেয়। মানে এটা হলো বিশাল অবদান আর অনুপ্রেরণার এক অবিশ্বাস্য গল্প। আচ্ছা, এবার আসা যাক অর্থনীতির কথায়। ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তারা ব্রিটেনের অর্থনীতিতে যে বিশাল একটা প্রভাব ফেলেছেন, সেটা কিন্তু তাদের সাফল্যের গল্পের একটা বড় ভিত্তি। চলুন সেদিকেই একটু নজর দিই। শুধু একবার ভাবুন তো, যুক্তরাজ্যের অর্থনীতিতে শুধুমাত্র এশিয়ান রেস্তোরাঁ খাতের অবদান কত? প্রায় 4.5 বিলিয়ন পাউন্ড। কি বিশাল একটা অঙ্ক, তাই না? এটা সত্যি এক অভাবনীয় ব্যাপার। এর একটা দারুণ উদাহরণ হলেন মোস্তফা আহমেদ লাকি। মানে তার কাজের পরিধিটা দেখুন, একদিকে 500 মিলিয়ন পাউন্ডের বেশি রেমিটেন্স সামলাচ্ছেন, আবার অন্যদিকে ডিজিটাল প্রিন্টিং থেকে শুরু করে গ্যাজেটের দোকানও চালাচ্ছেন। একই সাথে স্থানীয় কমিউনিটিতে কাজের সুযোগও তৈরি করছেন। সত্যি বলতে তিনি দেখিয়েছেন যে কত ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একসাথে সফল হওয়া সম্ভব। ব্যবসার পরিধিটা ঠিক কতটা বড় হতে পারে তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হল ইউরো ফুডস গ্রুপ। ভাবুন, টেস্কো, মরিসন্সের মতো বড় বড় সুপারমার্কেটগুলোতে তাদের পণ্য যাচ্ছে। এটা কিন্তু প্রমাণ করে যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসাগুলো এখন একদম মেইন স্ট্রিমে চলে এসেছে। আর হ্যাঁ, সাফল্যের গল্পটা কিন্তু শুধু রেস্তোরাঁ ব্যবসায় আটকে নেই। লন্ডন টি এক্সচেঞ্জের মতো লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে লেন্সবেরি হেরিটেজ হোটেলের মতো অভিজাত হোটেল, শেখ আলিউর রহমান বা মুজিবুল ইসলামের মতো ব্যক্তিত্বরা দেখিয়েছেন যে এই কমিউনিটির বাণিজ্যিক প্রভাব কতটা বিস্তৃত। ব্যবসা বাণিজ্যের কথা তো হলো, এবার চলুন একটু ভিন্ন দিকে যাই। এখন আমরা এমন কিছু মানুষের কথা জানব যারা আইন, রাজনীতি আর জনসেবার মাধ্যমে পুরো সমাজটাকে গড়তে সাহায্য করছেন। এই দেখুন কাউন্সিলর পারভেজ আহমেদকে। স্থানীয় সরকারে তাকে একজন পথপ্রদর্শক বলা যেতেই পারে। রাজনীতি আর জনসেবাকে কাজে লাগিয়ে কিভাবে একটা পুরো কমিউনিটির কণ্ঠস্বর হয়ে ওঠা যায়, তিনি তার এক দারুণ উদাহরণ। তার কাজের পরিধিটা একবার দেখুন। তিনি শুধু ব্রেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রই নন, তাকে ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডনের মতো সম্মানও দেওয়া হয়েছে। আবার বাংলাদেশ হাইকমিশনের জন্য শিক্ষা পুরস্কার আয়োজন থেকে শুরু করে চেম্বার অফ কমার্সের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। মানে তার অবদানটা কিন্তু অনেক বড়। আইন পেশাতেও দেখুন কি দারুণ সব উদাহরণ। একদিকে আছেন মোহাম্মদ কামরুল হাসানের মতো একজন অভিজ্ঞ ব্যারিস্টার, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, এমনকি টিভিতেও বিনামূল্যে আইনি পরামর্শ দেন। আবার অন্যদিকে আছেন জুসনা বেগম মিয়া, যিনি টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত সিলেটি নারী কাউন্সিলর এবং একজন সলিসিটর। পথ দুটো হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, কমিউনিটির সেবা করা। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতগুলো সাফল্যের গল্প শুনলাম, তার মধ্যে একটা খুব সুন্দর মিল আছে, আর সেটা হলো ফিরিয়ে দেওয়ার মানসিকতা। মানে পেশাগতভাবে সফল হওয়ার পর তারা কিন্তু থেমে যাননি, বরং নিজেদের কমিউনিটিকে আরও শক্তিশালী করার জন্য মন থেকে কাজ করে গেছেন। এই সংখ্যাটা দেখুন, 15,000। কোভিড মহামারীর ওই কঠিন সময়ে তুফাজুল আলম একাই 15,000 ফুডব্যাক মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটাই কি বলে সত্যিকারের কমিউনিটি লিডারশিপ। আরেকটা উদাহরণ দিই, জামাল আহমেদ। তিনি ২৭টা বিভিন্ন চ্যারিটির জন্য ৩,১৭,০০০ পাউন্ডেরও বেশি অর্থ তুলেছেন। ভাবা যায়, মানুষের জন্য কাজ করার কি অসাধারণ এক অনুপ্রেরণা। এই যে পুরো ব্যাপারটা, এটা একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে। প্রথমে নিজেরা পেশাগতভাবে সফল হন, তারপর সেই সাফল্যকে কাজে লাগিয়ে সামাজিক সংগঠন গড়েন, মানুষের জন্য কাজ করেন, আর সবশেষে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান। এটা একটা চক্রের মতো, যেখানে একজনের সাফল্য পুরো কমিউনিটিকে এগিয়ে নিয়ে যায়। এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন হারুন মিয়া বাংলাদেশ সেন্টারে ট্রাস্টি হিসেবে কাজ করছেন। কামরু আলী বাংলাদেশে অভাবী মানুষদের জন্য ট্রাস্ট খুলেছেন। আবার তুফাজ্জুল আলম 1 পাউন্ড হসপিটালের মতো দারুণ একটা উদ্যোগের সাথে জড়িত।
এই উদ্যোগগুলোই দেখিয়ে দেয় যে কমিউনিটির জন্য তাদের ভালোবাসাটা কতটা গভীর। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি, আর শেষ পর্বে আমরা দেখত এই মানুষগুলো শুধু আজকের জন্যই নয়, বরং ভবিষ্যতের জন্য কি বিশাল একটা উত্তরাধিকার রেখে যাচ্ছেন। তারা হয়ে উঠছেন নতুন প্রজন্মের রোল মডেল। আর এই ছবিগুলো দেখুন, রাজনীতি আর জনসেবায় নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা অসাধারণ একটা ব্যাপার। তারা সব বাধা পেরিয়ে সামনে আসছেন এবং নতুন প্রজন্মের মেয়েদের জন্য দারুণ সব উদাহরণ তৈরি করছেন। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রার একটা ছবি পাওয়া যায়। দেখুন, ১৯৭২ সালে হারুন মিয়া যুক্তরাজ্যে আসছেন, শিকড় গাড়ছেন। তারপর ১৯৯০ সালে মাঝার আলী নিজের ব্যবসা শুরু করছেন। ২০১৪ সালে কাউন্সিলর পারভেজ আহমেদ রাজনীতিতে আসছেন, আর এখন জামাল আহমেদের মতো মানুষ ডেটা প্রাইভেসি বিষয়ে বিশ্বের সেরা ১০০ জনের একজন হচ্ছেন। মানে যাত্রাটা শুধু টিকে থাকার ছিল না, এটা বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়ার একটা গল্প। আর এই যে পুরস্কারটা, হুজ হু অ্যাওয়ার্ড, এটা শুধু একটা ট্রফি নয়, এটা আসলে ওই সমস্ত অর্জন, পরিশ্রম আর অনুপ্রেরণার একটা প্রতীক। পুরো গল্পটাকে যেন এক জায়গায় নিয়ে আসে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম, চলুন সেখানেই ফিরে যাই। প্রকাশনার সম্পাদকের এই কথাটা আবারও পড়ি। এই রোল মডেলরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। এটাই কিন্তু পুরো প্রকাশনাটার মূল উদ্দেশ্য। তো এই গল্পগুলো তো একটা প্রজন্মের। প্রশ্নটা হলো, এর পরের অধ্যায়ে কী লেখা হবে? এই অসাধারণ উত্তরাধিকারের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম এই কমিউনিটিকে কোথায় নিয়ে যাবে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।